আইফোনের বিশেষত্ব এমনটাই হওয়া উচিত। দুটো আইসি না থাকার পরেও কাস্টমার কিন্তু ফোন ইউজ করতে পারতেছে। হাই গাইস, আমি শাহিদ সবুজ আইসি টেকনোলজির পক্ষ থেকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে আইফোন এক্স মডেল একটি হ্যান্ডসেট রয়েছে। আর এই হ্যান্ডসেটটিতে আমি ইউএসবি চার্জিং কেবলটি লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি চার্জিং কেবলটি লাগানোর পরেও ফোনে কোনো প্রকার অন হচ্ছে না বা চার্জিং লোগো আসতেছে না। আর এই ফোনটি যখন আমি ইউএসবি চার্জিং কেবল লাগানোর পরে আমি চেক করে যা বুঝতে পেরেছি, ওভার কারেন্ট কনজিউম করতেছে বা ওভার ভোল্টেজ নিচ্ছে, অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এই ফোনটি রিপেয়ার করার জন্য প্রথমে আমি ফোনের যে ডিসপ্লে প্যানেল মাদারবোর্ড থেকে আলাদা করব এবং কি মাদারবোর্ডটি ফুললি সেপারেট করব। সেপারেট করে আমি দেখব যে ফোনটিতে মূলত কী কন্ডিশন, কেন ফোনটি অন হচ্ছে না, কেন ফোনটি হঠাৎ করে ডেট হয়ে গিয়েছে। কাস্টমারের কথা অনুযায়ী এই ফোনটি ইতিপূর্বেও খারাপ হয়েছিল বা অফ হয়ে গিয়েছিল। উনি এক টেকনিশিয়ান বাইকে দেখিয়েছে, উনি রিপেয়ার করে দেওয়ার পর বেশ কিছুদিন চলেছে, পুনরায় আবার ফোনটি হঠাৎ করে ডেট হয়ে গিয়েছে। পরবর্তীতে কাস্টমার আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমার কাছে সরাসরি চলে এসেছে ফোনটি রিপেয়ার করার জন্য। আজকে চেষ্টা করবো এই ফোনটি আমি রিপেয়ার করার জন্য। দেখুন, আইফোন রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে যখন আমরা ডিসপ্লে প্যানেলটি রিমুভ করব, ডিসপ্লের অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ড থেকে ডিসপ্লে প্যানেলটি যখন সেপারেট করা প্রয়োজন হয় আমাদেরকে, তখন বেশিরভাগ সময়ে অনেক অসাবধানতার কারণে ডিসপ্লে প্যানেলের যে ফ্ল্যাক্স রেবনগুলো রয়েছে এগুলো কিন্তু ছিঁড়ে যায়। তো যেহেতু আমাদের যদি কোনো আইফোনে কাজ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লে প্যানেল প্রথমে রিমুভ করতেই হয়। আর সেই রিমুভ করার ক্ষেত্রে আমরা যতটা যত্নবান হয়ে বা যতটা সাবধানতার সাথে কাজ করে ডিসপ্লে প্যানেলটি রিমুভ করবো, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে প্যানেলে যে ফ্ল্যাক্স রেবনগুলো রয়েছে সেগুলো কিন্তু অক্ষত থাকবে, ভালো থাকবে। একটি বিষয়, আইফোনের ডিসপ্লের যে প্রাইস সেটি কিন্তু অনেক হাই। সে কারণে আমরা যখন কাজ করব অবশ্যই সাবধানতার সহিত কাজ করার চেষ্টা করব। আরেকটি বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি ডিসপ্লে প্যানেলটি রিমুভ করে নিয়েছি এবং কি মাদারবোর্ডটিও আমি সেপারেট করার জন্য সেপারেট যে মেশিনটি রয়েছে, সেপারেট মেশিনে আমি হিট প্রদান করব এখন। আপনারা জেনেই থাকবেন যে আইফোনের যে মাদারবোর্ডগুলো রয়েছে, স্যান্ডউইচ মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো মূলত দুটো পার্টে বিভক্ত থাকে। আর দুটো পার্ট একত্রিত সংযুক্ত হয়ে মাদারবোর্ড গঠন হয়। যেহেতু দুটি পার্ট থাকে, সেহেতু আমরা যখন ফোনে কাজ করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে মাদারবোর্ডের যে লেয়ার রয়েছে দুটো লেয়ারই কিন্তু আমাদেরকে সেপারেট করতে হবে। অন্যথায় কিন্তু আমরা আইফোনের মাদারবোর্ডগুলোতে কোনোভাবেই কোনো প্রকার কাজ করতে পারবো না। এর কারণ হলো আইফোনের যে মেন কম্পোনেন্টস বা আইসি বা পার্টস, আমরা যে ভাষায় যেটা বলে থাকি না কেন, সেই কম্পোনেন্টসগুলো কিন্তু স্যান্ডউইচ মাদারবোর্ডের ভিতরের অংশে থাকে, বাইরের অংশে থাকে শুধুমাত্র ডিসপ্লে কানেক্টর বা আনুষঙ্গিক যে কানেক্টরগুলো রয়েছে সেই কানেক্টরগুলো। আর আইসি বা কম্পোনেন্টসগুলো কিন্তু মাদারবোর্ডের ভিতরের যে অংশটি রয়েছে সেই অংশ থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এই ফোনটিতে সিপিইউর পাশে যে চার্জিং আইসিটি রয়েছে, সেই চার্জিং আইসিটি কিন্তু মিসিং রয়েছে। আমি প্রথমেই হতবাক হয়ে গিয়েছি যে এই ফোনটি কিভাবে রান হয়েছে, কিভাবে চলেছে। আমি যখন স্যান্ডউইচ মাদারবোর্ডটি দুটো পার্টে বিভক্ত করি, তখন কাস্টমার কাছে আমি জানতে চাই, কাস্টমার আমার শপে বসা, যে এই ফোনটি কি আদৌ রান হয়েছে। উনি বলেছে হ্যাঁ, কনফিডেন্সের সাথে বলেছে হ্যাঁ, এই ফোনটা আমি রিপেয়ার করার জন্য ইতিপূর্বেও বগুড়ার একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে আমি দিয়েছিলাম। তো উনি আমাকে রিপেয়ার করে দিয়েছে এবং কি উনি বলেছিল যে ফোনটি যখন চালাবেন নেক্সট টাইমে কখনো অফ করবেন না, অফ করলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আসলে আমি জানি না কেন এরকম হয়েছে। আরেকটি বিষয়, যে আইসি না থাকার পরও ফোনটি সচলভাবে ওয়ার্কিং করতেছে, এটি কিন্তু আসলে ভাবার মতো বিষয়। তো যাই হোক, আমি এই ফোনটি আজকে দেখব যে মূলত এই ফোনের সমস্যাটা কি। আমি যখন ব্যাটারি কানেক্টর মেপে দেখেছি তখন কিন্তু ফোনটিতে আমি শর্ট পেয়েছি। আর যেহেতু শর্ট, সেহেতু আমাকে শর্ট রিমুভ করতে হবে। আর আরেকটি বিষয় আপনারা দেখেন যে নেটওয়ার্ক সেকশনের একটি আইসিইউ কিন্তু এখানে নেই। মূলত এই হ্যান্ডসেটটি ইতিপূর্বে হয়তো হাত থেকে পড়ে গিয়েছিল বা ফিজিক্যালি ড্যামেজ ছিল, যে কারণে আইসিটি কিন্তু সরাসরি নিচে যে পিনসগুলো রয়েছে, বিজিএ বলসগুলো রয়েছে,
সেই বিজিএ বলসগুলো সহ কিন্তু উঠে গিয়েছে। একটি আইসি মূলত প্রচুর প্রেশারের কারণে বা ফিজিক্যালি ড্যামেজের কারণে উঠে গিয়েছে, আরেকটি আইসি হলো আপনার রিমুভ করা হয়েছে, এরই নাম হয়তো আইফোনের আসলে একটা বিশেষত্ব থাকা দরকার। সেটাই হয়তো দেখতে পাচ্ছি যে দুটো আইসি না থাকার পরও ফোনটি কমপ্লিটলি ভাবে সচল রয়েছে। আর এই মুহূর্তে আমি প্রাইমারি যে বোর্ডটি রয়েছে, প্রাইমারি বোর্ডে আমি মূলত শর্ট পেয়েছি। সেজন্য আমি পুরো বোর্ডটিতেই আমি রজনী স্মোক দিব। রজনী স্মোক দেওয়ার পর আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব যে মূলত আমার হাতের হ্যান্ডসেটটিতে কোন অংশে বা কোথায় মূলত শর্ট রয়েছে, যে কারণে এই ফোনটি অন হচ্ছে না। আইফোন রিপেয়ার করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আইফোন এক্স 11, 12, 13, 14, এক কথায় এক্স থেকে 16 যে নতুন মডেল এসেছে সেটা আমি ধরলাম না, 15 প্রো ম্যাক্স পর্যন্ত অধিকাংশ হ্যান্ডসেটগুলোতে কিন্তু শর্ট প্রবলেম দেখা যায়, যে হঠাৎ করে ফোনগুলো চার্জে রাখা হয়েছিল বা ইউজ করে রেখে দেওয়া হয়েছিল, পরবর্তীতে নেক্সট টাইমে দেখা যায় যে ফোনগুলো যখন ইউজার হাতে নেয় ইউজ করার জন্য হঠাৎ করেই অফ হয়ে থাকে। আর সেই ফোনগুলো কিন্তু অধিকাংশ ফোনই দেখা যায় যে ফোনগুলো শর্ট হয়ে যায়। এক কথায় শর্ট বলতে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, নেগেটিভ পজিটিভের যে অংশ রয়েছে। আপনারা জানবেন যে আমরা যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রিক ডিভাইস ইউজ করি না কেন, আপনারা দেখেন আমি যখন ক্যাপাসিটার, এখানে একটি ক্যাপাসিটার শর্ট রয়েছে, আমি যখন ভোল্টেজ ইনজেক্ট করছি ফোনে মূলত, তখন এই যে একটা ক্যাপাসিটারের কাজ হলো ভোল্টেজকে ফিল্টার করা এবং কি ভোল্টেজকে স্টেবল রাখা। এক্ষেত্রে এই ক্যাপাসিটারটি মূলত শর্ট হওয়ার কারণেই ফোনটি ডেড কন্ডিশনে চলে গিয়েছিল, আর যে কারণেই ফোনটি কোনোভাবেই অন হচ্ছিল না। আর যে কথা আমি বলতেছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ডিভাইস যেটাই বলি না কেন, আমরা যখন ইউজ করার জন্য কিন্তু আমাদের দুটো সংযুক্তের কারণ দরকার পড়ে, যেমন নেগেটিভ এবং পজিটিভ। আর এই নেগেটিভ পজিটিভ যদি কোনোভাবে শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনটি বা আদার্স যে কোনো ডিভাইসই হোক না কেন সেটি কিন্তু সচল থাকবে না। যে কারণেই আমার হাতের হ্যান্ডসেটেরও কিন্তু একই কন্ডিশন হয়েছিল। মূলত এই ফোনের একটি ক্যাপাসিটার শর্ট থাকার কারণে ফোনটি কোনোভাবেই অন হচ্ছিল না। আর এই মুহূর্তে আমি লেয়ারের যে বিজিএ বলসগুলো রয়েছে সেই বিজিএ বলসগুলো আমি ক্লিন করব। ক্লিন করার পর আরেকটি বিষয়, যেহেতু স্যান্ডোস মাদারবোর্ডের যে বিজিএ বলসগুলো রয়েছে, এই বিজিএ বলসগুলো কিন্তু আপনার পারফেক্টভাবে সোল্ডারিং করা, রিবোলিং করা, তারপরে পুনরায় দুটো মাদারবোর্ডের লেয়ার অ্যাটাচ করার ক্ষেত্রে এই বিজিএ বলস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এই বিজিএ বলসগুলো যদি আপনার প্রাইমারি লেয়ারের সাথে সেকেন্ডারি লেয়ারের সংযুক্ত ভালোভাবে কানেক্টিভিটি না হয় বা সংযোগ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক, তারপরে ওয়াইফাই, আনুষঙ্গিক যে অনেক প্রবলেম আপনার ফোনে হয়ে যেতে পারে। ফোন হয়তো রান হবে, কারণ প্রাইমারি বোর্ড দিয়েই কিন্তু ফোন রান হয়ে যাবে, চালু হয়ে যাবে, কিন্তু সেকেন্ডারি বোর্ডের সাথে মূলত নেটওয়ার্কের যে কম্পোনেন্টসগুলো, নেটওয়ার্কের যে আইসিগুলো সেগুলো সংযুক্ত থাকে। আর সেকেন্ডারি বোর্ডের যদি কোনোভাবে লেয়ারের যে বিজিএ বলসগুলো, সেই বিজিএ বলসগুলো যদি কানেকশন ভালোভাবে প্রাইমারির সাথে সংযুক্ত না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক আসবে না বা ওয়াইফাই কাজ করবে না। সুতরাং আমরা যখন কাজ করব তখন অবশ্যই কিন্তু এই দ্বিতীয় যে সেকেন্ডারি বোর্ডের যে বিজিএ বলসগুলো রয়েছে সেই বিজিএ বলসগুলো পারফেক্টভাবে আমাকে রিবোলিং করতেই হবে। এটি খুব যত্ন সহকারে এবং কি ধৈর্য সহকারে করতে হবে, কারণ এই বিজিএ বলসগুলো রিবোলিং করাটা অনেকটাই ডিফিকাল্ট। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিজিএ বলসগুলো যারা কাজ না করেন বা অভিজ্ঞতা কম, সেক্ষেত্রে কাজগুলো করতে গেলে কিন্তু আমাদেরকে বিশেষ করে অবশ্যই লো টেম্পারেচারে যে লিকুইড ট্যাঙ্কটি রয়েছে সেটি আমাদের ইউজ করতে হবে। এক্ষেত্রে হাই টেম্পারেচারে লিকুইড ট্যাঙ্ক ইউজ করলে আমরা যখন দুটো মাদারবোর্ডের লেয়ার সংযুক্ত করব, সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে আমাদের হিটটা বেশি দিতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যে নিচের যে লেয়ারটা থাকে সেকেন্ডারি লেয়ার, সেই লেয়ারের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেই কম্পোনেন্টসগুলো কিন্তু ড্রাই হয়ে যে আইসিগুলো রয়েছে পেস্টিং করা আইসি, সেই পেস্টিং করা আইসিগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেই কারণে আমরা সবসময় চেষ্টা করব যেন
আমরা যে রাংগুলো মার্কেটে রয়েছে সেই রাংগুলোর মধ্যে সবচেয়ে গুড কোয়ালিটির সম্পূর্ণ লিকুইড যে রাংটি রয়েছে এবং কি লো টেম্পারেচার যে লিকুইড রাং, সেই রাং দিয়ে আমরা দুটো স্যান্ডউইচ বোর্ডের মাদারবোর্ড অ্যাটাচ করার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমার হাতে হ্যান্ডসেটের যে বিজিএ বলসগুলো রিবোলিং করা কমপ্লিট। এখন আমি ভালোভাবে ক্লিন করব, যেহেতু রিবোলিং করার পর অসংখ্য ছোট ছোট রাঙের কণা রয়েছে, যে কারণে রাঙের কণাগুলো একটির সাথে আরেকটা সংযুক্ত হয়ে শর্ট সৃষ্টি করতে পারে মোবাইল ফোনে, যে কারণে আমি ভালোভাবে ক্লিন করে নিতেছি। একটি কথা, যে আমরা যতটা ফোন যখন কাজ করব যতটা পারি নিট অ্যান্ড ক্লিন, এক কথা একদম নিট অ্যান্ড ক্লিন কাজ করার চেষ্টা করব। আর প্রাইমারি লেয়ারে যখন আমি রজন স্মোক দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি একটু গোলাটো হয়ে গেছে, যে কারণে আমি চেষ্টা করব যে প্রাইমারি লেয়ারের যে অংশটুকু এটু আমি ভালোভাবে থিনার দিয়ে ভালোভাবে মাদারবোর্ডটি ক্লিন করার জন্য। কারণ আমরা যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে ফোনগুলো রিপেয়ার করব ততটাই ফোন লং লাস্টিং করবে এবং কি ভালো চলবে। ফোনের ভিতর যদি আনুষঙ্গিক আমরা যে কাজগুলো করি, যেমন সোল্ডারিং পেস্ট, রজন, এগুলো যদি থেকে যায় আমরা যখন রিপেয়ার করব, তখন কিন্তু ফোনগুলো দেখা যাবে যে নেক্সট টাইমে আবারও পুনরায় কোনো ক্যাপাসিটার ড্রাই হয়ে বা শর্ট হয়ে যেতে পারে। কারণ একটি ক্যাপাসিটার যখনই ভিজে ভাব পাবে, এক কথায় আমরা যে লিকুইড পেস্ট দিয়ে কাজ করি সেই পেস্টগুলো যদি ফোনের বিভিন্ন অংশ থাকে বা ক্যাপাসিটারের গায়ে লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ক্যাপাসিটার ধীরে 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 তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং কি সেটি শর্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। সে কারণে আমরা যখনই কাজ করব চেষ্টা করব যে ফোনের নিট অ্যান্ড ক্লিন কাজ করার জন্য, এবং কি মাদারবোর্ডে কোনো অংশেই যেন আপনার রজন রাং এগুলো লেগে না থাকে, সেই দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আর এই মুহূর্তে আমি ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ার, যেটি দুটো লেয়ারই আমি সংযুক্ত করে নিতেছি। এই লেয়ারটি সংযুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ধ্যান দিতে হয় আমাদেরকে যে বিষয়ের উপর, সেটি হলো যখন লেয়ার আমরা সংযুক্ত করব, যেহেতু নিচের অংশের একটি লেয়ার রয়েছে, উপরে একটি লেয়ার রয়েছে, দুটো লেয়ারকে আমাকে পাশাপাশি রেখে অ্যাকুরেট পজিশনে রেখে সংযুক্ত করতে হবে। আর সেক্ষেত্রে মাঝখানে যে বিজিএ বলসগুলো রয়েছে, যে বলসগুলো আমি ইতিপূর্বে রিবোলিং করলাম, সেই বলসগুলো যদি কোনোভাবে একটার সাথে আরেকটা শর্ট হয়ে যায় বা আমরা যদি অধিক প্রেশার ক্রিয়েট করি, যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন প্রথম লেয়ারের সাথে সেকেন্ড লেয়ার যখন সংযুক্ত করব, তখন উপরের থেকে যদি আমি হালকা একটু প্রেস করি, তাহলে কিন্তু মাঝখানের যে বিজিএ বলসগুলো রয়েছে সেই বলসগুলো কিন্তু শর্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে বা শর্ট হয়ে যেতে পারে। সে কারণে আমরা চেষ্টা করব আলতোভাবে সঠিক পজিশনে রেখে প্রথম লেয়ার এবং সেকেন্ড লেয়ার আমরা সংযুক্ত করার জন্য। আর ইতিমধ্যে আমার হাতের মাদারবোর্ডের দুটো লেয়ারই সংযুক্ত করা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন আইফোন এক্স সিরিজের যারা ইউজার রয়েছে, যাদের ফোনগুলো হঠাৎ করে ডেট হয়ে যাচ্ছে, তারা যেন এই ভিডিওটি দেখে কিছুটা জ্ঞান সংগ্রহ করে রাখতে পারে। আর ইতিমধ্যেও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে ইতিমধ্যে আমার মাদারবোর্ডের সাথে ডিসপ্লে কানেক্টরটি সংযুক্ত করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চার্জিং ইউএসবি কেবলটি আমি লাগিয়ে নিয়ে দেখব যে ইতিপূর্বে আমার হাতে হ্যান্ডসেটের যে প্রবলেমটি ছিল, অফ কন্ডিশন বা ডেড কন্ডিশন, ফোন কোনোভাবে অন হচ্ছিল না। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাকে এই অক্লান্ত পরিশ্রম করার পর সফলতার মুখটি দেখিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি কিন্তু ইতিমধ্যে সাকসেসফুলি ভাবে রিপেয়ার করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবার কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।